Okay. Good evening, everyone. Good evening. Good evening. Good evening. Okay. Welcome to our today's training session. We are honored to have such a distinguished group of participants joining us. Today's training from the book You Can Win. Let's open our minds and hearts to new ideas as we come together to learn new facts and share knowledge. I would like to warmly welcome our trainer, Mrs. Shormila Mukherjee, course director of Train the Trainers Group, who have generously agreed to share her expertise with us. So, ma'am, please start the session. Thank you. Thank you very much, Paulami. ভীষণ সুন্দর ইন্ট্রোডাকশন হলো। থ্যাংক ইউ। আমি আমার সেশন স্টার্ট করছি। গুড ইভিনিং এভরিবডি। Good evening. গুড ইভিনিং। Good evening. আচ্ছা, গুড ইভিনিং। আচ্ছা, আমরা পড়ছি ইউ ক্যান উইন, আর আমাদের অথর হচ্ছেন শিব খেরা। প্রথম চ্যাপ্টারটা আমরা শেষ করেছি, সেকেন্ড চ্যাপ্টার সাকসেস, সেটা আমরা খানিকটা এগিয়েছি। সাকসেস চ্যাপ্টারটা বিরাট বড়। তো যাই হোক, এর আগের ক্লাসে আমরা যেটা পড়েছিলাম সেটা হচ্ছে যে সাম অবস্ট্রাকল টু সাকসেস, যেমন ইগো, ফিয়ার, ল্যাক অফ ফর্মালাইজড গোল, এটসেট্রা এটসেট্রা। আর পড়েছিলাম উইনিং এজ। উইনিং এজ মানে কি, যে কোনো মানে সাকসেসের ক্ষেত্রে উইন করতে গেলে যেটা প্রয়োজন আছে, যেমন দেখা যায়, উদাহরণ দেওয়া হয়েছিল যে রেসের মাঠে একটা ঘোড়া একদম লাস্টে কয়েক মানে মুহূর্তের জন্য সে ফার্স্ট হয়ে গেল, আর 10টা ঘোড়া একসঙ্গে দৌড়চ্ছিল, তার মধ্যে একটা হলো ফার্স্ট। এইবার তাহলে কি সে কি 10 গুণ জোরে ওই ঘোড়াগুলোর থেকে দৌড়চ্ছিল? তা তো নয়, মাত্র 1 সেকেন্ডের জন্য সে হয়তো ফার্স্ট হয়ে গেল, 1 সেকেন্ড 2 সেকেন্ডের জন্য। অর্থাৎ কি না, তার জানা আছে যে তার জানা আছে মানে তার জকির জানা আছে যে শেষ মুহূর্তে ঠিক কিভাবে তাকে গাইড করলে, সে ঘোড়াটাকে সেইভাবে করলে সে ওই লাস্ট মোমেন্টে গিয়ে ওই 2 সেকেন্ডের জন্য সে ফার্স্ট হয়ে যেতে পারে। অর্থাৎ ওই 2 সেকেন্ড হচ্ছে উইনিং এজ, মানে ওই জানাটা হচ্ছে উইনিং এজ। উইন করবার জন্য ওই সিম্পল কিন্তু ওই ছোট্ট ছোট্ট যে জিনিসগুলোর প্রতি নজর রাখতে হয়, এইটাকে বলা হয় উইনিং এজ। এর আগের বারে আমরা দেখেছিলাম যেরকম বলা যায় যে কি বলে, অনেকজনই একসঙ্গে কাজ করছেন একটা অর্গানাইজেশনে, তার মধ্যে খুব কম সময়ের মধ্যে হয়তো কেউ প্রমোশন পেলেন, তার কোথাও না কোথাও উইনিং এজ আছে, এক্সট্রা কিছু ব্যাপার তার মধ্যে আছে, দ্যাট ইজ উইনিং এজ। তো সেই জিনিসটাকে আমাদের ভাবতে হয় সাকসেস পেতে গেলে, এটা আমরা আগের দিন দেখেছি। এরপরে আমরা দেখেছি স্ট্রাগল, যে স্ট্রাগল কাকে বলছে, যে স্ট্রাগল করতেই হয় সাকসেসের জন্য, স্ট্রাগল থাকে সবসময়তেই থাকে। এরপরে হচ্ছে আজকে যে জায়গাটায় আমরা এসেছি, সেটা হচ্ছে ওভারকামিং অবস্ট্রাকলস। অবস্ট্রাকলস গুলোকে কিভাবে আমরা জয় করব। এবার আসি অবস্ট্রাকল কেন বলছি। আমাদের প্রত্যেকের জীবনে এমন কোনো মানুষ নেই সারা পৃথিবীতে, যার একমাত্র সাধু সন্ন্যাসী মহাপুরুষ মহাজনরা ছাড়া, যাদের কোনো তাদের ক্ষেত্রে সাধন ক্ষেত্রে তাদের অনেক রকমের কিছু থাকে, কিন্তু স্বাভাবিক একটা মানুষ, সাধারণ একটা মানুষের ক্ষেত্রে অবস্ট্রাকল থাকেই। অর্থাৎ আমাদের এই পৃথিবীতে মানে দীপ্ত মানে ব্যাপারটা, মানে যেমন আলো অন্ধকার, সাদা কালো, এই ব্যাপারটা যেমন আছে, তেমন সাকসেসের সঙ্গে ফেলিওরটা আছে। এবং ফেলিওর আছে বলেই সাকসেস কথাটা বা সাফল্য কথাটা প্রযোজ্য হচ্ছে। ফেলিওর না থাকলে, যদি সবই যদি ইউনিফর্ম হতো, কোনো আলাদা করে ফেলিওর আছে বলেই সাকসেসের প্রয়োজন আছে। তো সেই জন্য বলা হচ্ছে যে ওভারকামিং অবস্ট্রাকলস, অর্থাৎ কিনা অবস্ট্রাকল থাকলে তবেই সাকসেস বা ফেলিওর দুটোরই ব্যাপার আছে। তাহলে অবস্ট্রাকলও থাকতে হবে এবং সেটাকে ওভারকামও করতে হবে। ওভারকামিং অবস্ট্রাকলস সমস্ত জীবনে, প্রত্যেকটা মানুষের জীবনে ওঠা পড়া আছে, সুতরাং অবস্ট্রাকল থাকছে। এইবার ওভারকাম করব কি করে সেটাকে। People who have overcome obstacles are more secure than those who have never faced them. যারা অবস্ট্রাকলকে
ওভারকাম করেছেন, ফেস করেছেন, ওভারকাম করেছেন, তারা অনেক বেশি কনফিডেন্ট হবেন, সিকিউর হবেন, যারা কোনোদিন ফেসই করেনি তাদের থেকে। ঠিক সেই রকম দেখা যায় যে কোনো একটি মানুষ ছোটবেলা কোনো একটি বাচ্চা, সে হয়তো ছোটবেলা থেকে খুব স্ট্রাগল করে যে বড় হলো, তার চারিপাশে হয়তো অনেক সময়তে কোনো সাহায্য পেল না, মা বাবা হয়তো কোনো কারণে অরফানদের মধ্যে যাদের যারা রয়েছেন তাদের ক্ষেত্রেও এটা রয়েছে, তারা তো খুব যথেষ্ট স্ট্রাগল করে তাদের এগোতে হয় বড়। তাদের সঙ্গে কিন্তু স্বাভাবিক পরিবারে সবার মধ্যে বড় হওয়া একটা বাচ্চার অনেক তফাৎ থাকে, বোঝার তফাৎ থাকে, এক্সপিরিয়েন্সের তফাৎ থাকে, ধাক্কা খাওয়ার তফাৎ থাকে, তার থেকে শেখার তফাৎ থাকে, অবস্ট্রাকলকে ফেস করবার যে ব্যাপারটা, সেটা ওই যারা সাপোর্ট পায় না যে বাচ্চাগুলো এবং বড় হয়, তাদের কিন্তু অনেক বেশি ক্ষমতা থাকে অবস্ট্রাকলকে ফেস করার ক্ষমতা, কারণ তাদের ছোটবেলা থেকে সেই ফেস করে করে অভিজ্ঞতা হয়ে গেছে। তো যারা এখানে সেই কথাই বলা হয়েছে যে মানুষেরা ওভারকাম করেছেন অবস্ট্রাকলকে, তারা অনেক বেশি কনফিডেন্ট হবেন এবং সিকিউর হবেন যারা সেটা ফেস করেনি তাদের থেকে। উই অল হ্যাভ প্রবলেমস এন্ড উই ফিল ডিসকারেজ সামটাইম। আমাদের প্রত্যেকের জীবনেই প্রবলেম আসে, সমস্যা আসে, এবং সেই সময়তে আমরা একটুখানি বিমর্ষ হয়ে যাই, ডিসকারেজড বোধ করি, and most people get disappointed, but winners don't get deserted. The answer is perseverance. And বলছেন যে স্মুথ সি, একটা প্রভাব রয়েছে ইংলিশে, a smooth sea never made a skillful mariner. একটা স্মুথ একদম সুন্দর শান্ত যে সমুদ্র, তাতে জাহাজ চলছে, সেখানে যদি সেরকমই যদি সারাটা জীবন হতো, জাহাজ একদম শান্ত সমুদ্রে চলছে এবং সেই যে নাবিক তার যে এক্সপিরিয়েন্স আর ঝড়ে পড়া জাহাজের নাবিকের যে এক্সপিরিয়েন্স, তার দুজনের মধ্যে তফাৎ আছে। স্কিলফুল মেরিনার সে কখন তৈরি হলো না, যখন উথাল পাথাল সমুদ্রে যখন জাহাজ ভাসছে, এই বুঝি ডুবলো, এই বুঝি ডুবলো অবস্থা হলো, তার থেকে যখন সে বাঁচিয়ে নিয়ে বেরিয়ে যাচ্ছে জাহাজকে, তার যে এক্সপিরিয়েন্স তৈরি হলো, সেটা কিন্তু অনেক বেশি, তিনি অনেক বেশি শক্তপোক্ত একজন মেরিনার তৈরি হলেন, নাবিক তৈরি হলেন। অর্থাৎ পরিষ্কার কথায় জীবনে ওঠাপড়া আছে এবং সেইগুলোকে খুব স্বাভাবিকভাবে ধরে নিয়ে সেইগুলোকে আমাকে ওভারকাম করতে হবে। সেই জন্যই এই হেডিংটা, ওভারকামিং অবস্টাকলস। এরপরে আসছে যে এখানে একটা সুন্দর একটা কোটেশন রয়েছে, বলছে যে সুইসাইড ইজ আ পার্মানেন্ট সলিউশন টু আ টেম্পোরারি প্রবলেম। খুব ভালো কথা কিন্তু, সুইসাইড ইজ আ পার্মানেন্ট সলিউশন টু আ টেম্পোরারি প্রবলেম। অর্থাৎ এই প্রবলেম গুলো আমাদের জীবনে টেম্পোরারি, কোনো সেইগুলোকে ওভারকাম করে সাকসেসে পৌঁছতে হবে। হাউ ডু উই মেজার সাকসেস? এবার হলো, এতক্ষণ তো আমরা সাকসেস কি, আমরা এর আগের দিন কিন্তু খুব সুন্দর সাকসেসের একটা সংজ্ঞা পেয়েছি। সাকসেস ইজ দ্য প্রগ্রেসিভ রিয়ালাইজেশন অফ আ ওয়ার্দি গোল। মনে করে নিয়ে একবার, সাকসেস ইজ দ্য প্রগ্রেসিভ রিয়ালাইজেশন অফ আ ওয়ার্দি গোল। প্রগ্রেসিভ মানে হচ্ছে এগিয়ে যাওয়া, তার মানে সেটা একটা জার্নি, অর্থাৎ সাকসেস হচ্ছে একটা জার্নি। অ্যান্ড রিয়ালাইজেশন, রিয়ালাইজেশন মানে কি? রিয়ালাইজেশন মানে তুমি ফিল করবে, বাইরে থেকে তোমায় কেউ ফিল করাবে না ওটা সাকসেসটা, তোমার ইন্টারনাল ম্যাটার ওটা, যে তুমি সাকসেসফুল, তুমি নিজে ফিল করবে সেটা, দ্যাট ইজ রিয়ালাইজেশন। সেই জন্যে সাকসেস হচ্ছে সেই জার্নিটা যেটা তুমি রিয়ালাইজ করছো অফ আ ওয়ার্দি গোল। যখন তুমি রিয়ালাইজ করলে, অর্থাৎ ওয়ার্দি গোল, সঠিক গোল, সঠিক মানে কি, যে গোলটাতে তুমি, ওয়ার্দি কথাটা কেন ব্যবহার করা হলো? ওয়ার্দি কথাটা হচ্ছে ভ্যালু সিস্টেমের সঙ্গে জড়িত, এথিক্স এর সঙ্গে, এথিক্স ভ্যালুজ এর সঙ্গে জড়িত, সঠিক গোল করা, তৈরি করা। তা না হলে তো আমরা বলতেই পারি যে টেররিস্টের যে গোলটা রয়েছে, তাদের ক্ষেত্রে সঠিক গোল সেটা, দ্যাট ইজ নট ওয়ার্দি। তার কারণ হচ্ছে ম্যানকাইন্ডের পক্ষে সেটা ক্ষতিকর, সেটা ক্ষতিকর। যারা অনেক অন্যরকম কাজ করে, যারা বেঠিক কাজ করে পয়সা রোজগার করছে বা মাদকের ব্যবসায় পয়সা রোজগার করছে, দ্যাট ইজ নট আ ওয়ার্দি গোল। প্রচুর পয়সা আছে, হাজার হাজার কোটি টাকা তাতে খাটে, সবকিছু রয়েছে, কিন্তু দ্যাট ইজ নট আ ওয়ার্দি গোল। কেন না? সে পুরো সিস্টেমকে নষ্ট করে দিচ্ছে, হিউম্যান কাইন্ড নষ্ট হয়ে যাচ্ছে, মানুষের ক্ষতি হয়ে যাচ্ছে, সারা পৃথিবীর ক্ষতি হয়ে যাচ্ছে, সমাজের ক্ষতি হয়ে যাচ্ছে, মানে সারা পৃথিবীর ক্ষতি হয়ে যাচ্ছে। সুতরাং দ্যাট ইজ নট আ ওয়ার্দি গোল। তাহলে ওয়ার্দি গোল হচ্ছে সেইটা
যেটাতে সঠিক কাজ মানুষের সঠিক বেঠিক অবশ্য আপেক্ষিক, মানুষের নিজের উপর নির্ভর করে। সুতরাং সেটা সঠিক কোথায় না মানুষের পক্ষে সেটা সঠিক, সেইটা হচ্ছে বর্দি গোল হবে। যেটা বেঠিক মানুষের ক্ষেত্রে যেটা সঠিক কাজ করে না সেটা সেই গোল নিলে কিন্তু সেটা ওয়ার্দি গোল হবে না। অর্থাৎ সাকসেস ইজ দ্য প্রগ্রেসিভ রিয়ালাইজেশন অফ আ ওয়ার্দি গোল। এই কথাটা আমরা আগেই শিখে নিয়েছি। আজকে আমরা যেটা ওভারকাম করছি, অবস্ট্রাকলকে যখন ওভারকাম করছি, এই কথাটা মাথায় রেখে করছি। এইবার আমাকে জানতে হবে যে হাউ ডু উই মেজার সাকসেস, সাকসেসকে কি করে মেজার করব, মেজার করব কিরকম ভাবে। আচ্ছা, সাকসেস কাকে বলে? সাকসেস কি সেইটা যে আমার চারিপাশে যে মানুষজন গুলো রয়েছে, অর্থাৎ কিনা আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব ইত্যাদি যারা রয়েছেন, তারা কতখানি এগিয়ে গিয়েছে এবং তার বা মানে মেটেরিয়ালিস্টিক দিক থেকে তারা কতখানি এগিয়ে গিয়েছে, আমি তার থেকে বেশি এগোতে পারলাম কি পারলাম না, মাপকাঠিটা কি সেইটা? সাকসেসের মাপকাঠিটা কি সেইটা? আমরা সাকসেস বলতে, সাফল্য বলতে কিন্তু হঠাৎ করে যেটা বুঝি সেটা হচ্ছে বিশাল একটা কিছু পজিশন, বিশাল একটা ধনসম্পদ ইত্যাদি ইত্যাদি। ব্যাপারটা কিন্তু সেরকম মোটেই নয়। সাকসেসের ধারণাটা কিন্তু সেরকম নয়। অর্থাৎ রিয়ালাইজেশন, এইমাত্র কি আমরা বললাম, প্রগ্রেসিভ রিয়ালাইজেশন, অর্থাৎ ইন্টারনাল যেটা অনুভব মানে রিয়ালাইজেশন, সেটা কিন্তু সেরকম নয় মোটেই। আর একজনের সাপেক্ষে তার সঙ্গে কম্পিট করার ব্যাপারটা কিন্তু নয়, কম্পেয়ার করার ব্যাপারটা অন্যের সঙ্গে নয়। কি বলেছেন? বলছেন ট্রু সাকসেস ইজ মেজার্ড। কি করে মেজার করব যে সাকসেসফুল কিনা, বা কিভাবে আমি সাকসেসটাকে মেজার করা উচিত আমাদের? আমাদের বলছেন যে ট্রু সাকসেস ইজ মেজার্ড বাই দ্য ফিলিং অফ নোয়িং ইউ হ্যাভ ডান আ জব ওয়েল অ্যান্ড হ্যাভ অ্যাচিভড ইয়োর অবজেক্টিভ। ট্রু সাকসেসটা কি? ইজ মেজার্ড বাই দ্য ফিলিং, তোমার ইন্টারনাল ফিলিং, অনুভবের উপর নির্ভর করে যে তুমি যেটা সাকসেস ভাবছো, যে গোলটা চয়েস করেছো, সেই গোলটার জন্য সে কাজটা তুমি ভালো করে করেছো, ওয়েল করেছো, জব ওয়েল, এন্ড হ্যাভ অ্যাচিভড ইউর অবজেক্টিভ, এবং তুমি তোমার গোলে পৌঁছেছো। এটা হচ্ছে ট্রু সাকসেস। সাকসেস ইজ নট মেজার্ড বাই আওয়ার পজিশন ইন লাইফ বাট বাই দ্য অবস্ট্রাকল উই ওভারকাম টু গেট দেয়ার। আমরা সাকসেসকে আমরা কোন পজিশনে জীবনে পৌঁছালাম, কোন পজিশন, কোন ডেজিগনেশন হোল্ড করছি বিশাল মাপের, তার উপর সাকসেস নির্ভর করে না। সাকসেস হচ্ছে সেই জিনিসটা, সেটা হচ্ছে তুমি তুমি কি কি অবস্ট্রাকল তোমার সামনে এলো এবং তুমি সেটাকে ওভারকাম করে পৌঁছলে তোমার গোলে। অর্থাৎ অবস্ট্রাকলকে ওভারকাম করে গোলে পৌঁছানোর নাম হচ্ছে সাকসেস। কোন পজিশনে পৌঁছালে, কত তোমার ধনসম্পদ আছে অন্য কম্পেয়ার টু আদার্স, এটা কিন্তু সাকসেস নয়। সাকসেস হচ্ছে তোমার জীবনের অবস্ট্রাকল, তুমি গোল চয়েস করেছো, তাতে কিছু অবস্ট্রাকল তো মাঝখানে থাকেই, সব সব ক্ষেত্রে থাকে অ্যাচিভ করতে গেলে। সেইটাকে তুমি যখন ওভারকাম করছো, অবস্ট্রাকলকে ডিঙিয়ে চলছো, টপকে যখন চলে যাচ্ছ গোলে, তখন সেইটা হচ্ছে তোমার সাকসেস। Success in life is not determined by how we are doing compared with others. ওই যে আমরা বললাম compared with others, আদারের সঙ্গে, অন্য কারোর সঙ্গে কম্পেয়ারিং এর দরকার নেই যে ও অমুকটা করেছে, আমি তার থেকেও এতটা যদি বেশি করতে পারি তবেই আমি সাকসেসফুল। না, কম্পেয়ারিংটা ওরকম নয়। আছে কম্পেয়ারিং, কম্পিট তুমি করবে, নিশ্চয়ই কম্পিট করবে, কিন্তু সেটা কোথায়, সেই জায়গাটাতে আমাদের আসতে হবে। বলছে শিক্ষা বলছেন যে কম্পেয়ার উইথ আদার বাট বাই হাউ উই আর ডুইং কম্পেয়ার উইথ হোয়াট উই আর কেপেবল অফ ডুইং। অর্থাৎ বলছেন যে অন্যের সঙ্গে কম্পেয়ারিং নয়, কম্পেয়ারিংটা কোথায় হচ্ছে না তুমি কতটা, তোমার যোগ্যতা আছে, করতে পারার ক্ষমতা তোমার কতটা আছে, এবিলিটি তোমার কতটা আছে, তুমি সেটা করছো কিনা। অর্থাৎ কম্পেয়ার তুমি কার সঙ্গে করছো? তোমার নিজের এবিলিটির সঙ্গে, তোমার তোমার কতখানি ক্ষমতা আছে করবার এবং তুমি কতটা করলে, এই কম্পেয়ারিংটা আসবে মেজার করবার ক্ষেত্রে। অর্থাৎ তোমার এই যেখানে এই কথাটা খুব দামি কথা, যে বলছেন যে হাউ উই আর ডুইং কম্পেয়ার উইথ হোয়াট উই আর কেপেবল অফ ডুইং। আমরা যেটা পারি করতে সেটা করছি কিনা, সাকসেস মানে মেজার করব তার উপর বেস করে।
এরপর আসছে সাকসেসফুল পিপল কম্পিট এগেইনস্ট দেমসেলভস। যারা সাকসেসফুল পিপল তারা কম্পিট করে নিজের সঙ্গে। নিজের সঙ্গে অবস্ট্রাকল ওভারকাম করে সাকসেসে পৌঁছালাম, আবার এগিয়ে নিজের বেটারমেন্ট করলাম, এগোলাম। অর্থাৎ নিজের সঙ্গে নিজের কম্পিটিশন। বেটারমেন্টটা কোথায়? না নিজের সঙ্গে নিজের বেটারমেন্ট। নিজের বেটারমেন্ট করতে করতে এগিয়ে চলা। Success is not measured by how high we go up in life, but by how many times we bounce back when we fail. যখন অর্থাৎ সাকসেসকে বলা হচ্ছে যে তুমি জীবনে কতবার ফেল করলে এবং তার থেকে আবার উঠে দাঁড়ালে, দিয়ে আবার শুরু করলে তোমার জার্নি সাকসেসের দিকে, তোমার গোলের দিকে। সেই সেই ব্যাপারটা, ওই বাউন্স ব্যাক করে উঠে দাঁড়ানো এবং আবার চলতে শুরু করে দেওয়া সাকসেসের লক্ষ্যে, এটাই হচ্ছে মানে গোলের লক্ষ্যে, এটাই হচ্ছে সাকসেস। তুমি কতবার, অর্থাৎ সাকসেসকে তুমি কিভাবে মেজার করছো, মাপছো কিভাবে, না তুমি কতবার বাউন্স ব্যাক করছো ওখানটাতে বারবার, এবং নিজেকে আরো বেটার করে তুলছো, করে অবস্ট্রাকলকে টপকাচ্ছ, আবার নিজেকে আরো বেটার করছো, টপকাচ্ছ, দিয়ে তোমার গোলে পৌঁছে যাচ্ছ। সেইটা হচ্ছে সাকসেস। এবং আমি মেজার করব নিজের সঙ্গে নিজেকে কম্পিট করে, নিজের বেটারমেন্ট করে। এখানে আমার একটা কথা খুব মনে পড়ছে, অনেকদিন আগেকার কথা, 1984 এর এরকম সময়। তখন তো আমাদের এরকম ইয়ে ছিল না, আমাদের মোবাইল টোবাইল এরকম ছিল না। একজন অ্যাথলেট, তিনি হচ্ছেন সের্গেই বুবকা। আপনার হয়তো মনে আছে, পোল ভল্টের একজন বিখ্যাত অ্যাথলেট। তিনি 1984 এ প্রথমবার ওয়ার্ল্ড রেকর্ড করলেন সের্গেই বুবকা। তো আমরা দেখেছিলাম, সব নিশ্চয়ই টিভিতেই দেখে থাকবো, যে সেই বিশাল একটা উচ্চতা, এবং সেটা একটা বিরাট লাঠিকে, একটা বড় বড় বিশাল একটা লাঠি, সেটাকে নিয়ে তিনি দৌড়চ্ছেন। দৌড়ে গিয়ে তারপর সে কত উঁচুতে গিয়ে সেই বিশাল উচ্চতাটাকে তিনি ওভারকাম করলেন, মানে ওইদিকে পড়লেন আর কি, যেটা পোল ভল্টে হয়। তো খুব আশ্চর্য লেগেছিল। আশ্চর্য লেগেছিল বলেই তার নামটা আমার মনে ছিল, সের্গেই বুবকা। পরবর্তীকালে অবশ্য আমার সুযোগ হয়েছে ইউটিউবে দেখার। তো আমি দেখলাম সেখানে যে সের্গেই বুবকা কি করেছেন, ওই পোল ভল্টের ওই ব্যাপারটা তার পরবর্তীকাল থেকে সের্গেই বুবকাই পরপর ওয়ার্ল্ড রেকর্ড করে গিয়েছেন, আর কেউ নয়। এবং উনি কি করেছিলেন, প্রথমবারে 5.85 মিটার উচ্চতাকে তিনি অবস্ট্রাকলকে টপকেছিলেন আর কি। তো তার পরবর্তীকাল থেকে তিনি নিজের ওয়ার্ল্ড রেকর্ডকে 35 টাইমস, 35 বার ভেঙেছেন। আর ভেঙেছেন মানে কি, ক্রস করেছেন আর কি, নিজের ওয়ার্ল্ড রেকর্ডকে নিজেই ক্রস করেছেন। এবং আশ্চর্যভাবে প্রত্যেকবার 1 সেন্টিমিটার করে, প্রত্যেকবার ওই 35 বারে 1 সেন্টিমিটার করে 35 সেন্টিমিটার বাড়িয়েছেন ওই উচ্চতাটাকে, প্রত্যেকবার 1 সেন্টিমিটার করে। 35 টাইমস ওয়ার্ল্ড রেকর্ড তিনি ভেঙেছেন, নিজের রেকর্ড নিজে ভেঙেছেন। অর্থাৎ এই যে এখানে বলছেন না আমাদের, অর্থাৎ যে তুমি কম্পিট করছো কার সঙ্গে, না নিজের সঙ্গে। এই ইঞ্চি ইঞ্চি করে, একটু একটু করে নিজের গোলের দিকে এগোনো এবং বেটারমেন্ট করা এবং এগিয়ে যাওয়া, এটাই হচ্ছে তুমি কতখানি করতে পারো, এবিলিটি আছে, অর্থাৎ তোমার কেপেবল অফ ডুইং, তার সঙ্গে তুমি কি করছো, হোয়াট ইউ আর ডুইং, এইটার সঙ্গে এইটার মেজারমেন্ট, এটাই হচ্ছে সাকসেসের মেজারমেন্ট। তো একদম মানে সের্গেই বুবকার উদাহরণটা মানে সেই ইঞ্চি সেন্টিমিটার মেপে আর কি, প্রত্যেক একটু 1 সেন্টিমিটার করে প্রত্যেকবার, যতবারই উনি ওয়ার্ল্ড রেকর্ড ভেঙেছেন 35 টাইমস, প্রত্যেকবারই 1 সেন্টিমিটার করে গিয়েছেন। ওটাই টার্গেট করতেন আর কি, করে জিততেন আর কি, একটু একটু করে। তো জীবনেও কিন্তু তাই আমাদের, যে আমাদের সাকসেসের ক্ষেত্রেও কিন্তু আমাদের খুব দ্রুত গতিতে কিন্তু হয় না, দেখা গিয়েছে ধীরে ধীরেই হয়, আস্তে 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 সেই রিয়ালাইজেশনে পৌঁছতে হয়, প্রগ্রেসিভ রিয়ালাইজেশন। সাকসেস ইজ এরপরে বলছেন, এভরি সাকসেস স্টোরি ইজ অলসো আ স্টোরি অফ গ্রেট ফেলিয়ার। স্বাভাবিক, এটাই স্বাভাবিক। প্রত্যেকটা সাকসেস স্টোরি যদি জীবন দেখা যায়, যে সাকসেসফুল মানুষের জীবনী, মোটিভেশনাল টক ইত্যাদিতে আমরা দেখতে পাই, তারা বলছেন যে তাদের জীবনে কত রকমের ডিফিকাল্টিস তারা ভোগ করেছে, কত অবস্ট্রাকলকে তাদের ওভারকাম করতে হয়েছে। অর্থাৎ
ফেলিয়ারকে ওভারকাম করতে হয়েছে, অর্থাৎ তাদের জীবনীও হচ্ছে স্টোরি অফ গ্রেট ফেলিয়ার। হতে 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 একসময় সাকসেসে পৌঁছেছেন, ছেড়ে দেননি যেহেতু, ওই ইঞ্চি ইঞ্চি করে এগিয়েছেন, কোনো মতেই ছাড়েননি নিজের ইয়েকে। অর্থাৎ লেগে থাকার যে ব্যাপারটা সাকসেসের সঙ্গে, কিন্তু নিজের গোলের সঙ্গে লেগে থাকার যে বার্নিং ডিজায়ারটা থাকে, যেখানে পৌঁছবোই পৌঁছবো, লেগে থাকার ক্ষমতা তৈরি হয় তার জন্য, এবং সেই অ্যাটিটিউডের জন্যই আমাদের সাকসেস আসে। ফাইন। এরপর বলছেন ফেলিয়ার ইজ দ্য হাইওয়ে টু সাকসেস। ওই যে বাউন্স ব্যাক করবে, যতবার তুমি পড়বে উঠবে, আবার দৌড়বে, আবার গিয়ে তোমার গোলে পৌঁছে যাবে, আবার পরের যে হার্ডেলটা তোমার সামনে এলো সেটাকে ওভারকাম করবে, এইভাবেই সাকসেসে পৌঁছে যাওয়া। প্রত্যেকটা সাকসেসফুল মানুষের জীবনে এটাই ঘটে থাকে। সুন্দর উদাহরণ দিয়েছেন, বলছেন যে লেট মি শেয়ার সামওয়ানস লাইফ হিস্ট্রি উইথ ইউ। একজন মানুষের লাইফ হিস্ট্রি তিনি বলছেন, দেখুন এটাকে কি বলবেন, ফেলিওর না সাকসেস, কি বলবেন দেখুন। বলছেন দিস ওয়াজ আ ম্যান হু ফেইলড ইন বিজনেস এট দ্য এজ অফ 21। 21 বছর বয়সে বিজনেস করতে গিয়ে ফেলিয়ার। was defeated in a legislative race at the age of 22। বিচার ব্যবস্থা সংক্রান্ত কোনো কিছুতে জড়িয়ে পড়েছিলেন এবং তার জন্য তিনি হেরে গেলেন 22 বছর বয়সে। failed again in business at the age of 24। again বিজনেস করবার চেষ্টা এবং 24 বছর বয়সে ফেইল করা সেই বিজনেসে। overcome the death of his sweetheart at the age of 26। যাকে ভালোবাসতেন সে ভদ্রলোক, তার যে ভদ্রমহিলাকে, তিনি মারা গেলেন, তখন তার বয়স হচ্ছে, এই ভদ্রলোকের বয়স 26। হ্যাড আ নার্ভাস ব্রেকডাউন এট, স্বাভাবিকভাবেই নার্ভাস ব্রেকডাউন হলো 27 বছর বয়সে ভদ্রলোকের। লস্ট আ কংগ্রেশনাল রেস এট দ্য এজ অফ 34। আবার রাজনীতিতে ঢুকলেন যখন, সেখানে তার হার হলো 34 ইয়ার্স ওল্ড, যখন তার 34 বছর বয়স। লস্ট আ সেনেটোরিয়াল রেস এট 45। 45 বছর যখন তার বয়স, তখন সেনেট হবার দৌড়ে তিনি হেরে গেলেন। এরপরে ভাইস প্রেসিডেন্ট হবার জন্য তিনি নিজেকে নাম দিলেন এবং আলটিমেটলি যখন তার 47 বছর বয়স, সেই সময়তে তিনি failed, again failed. Lost a senatorial race at the age of 49। again 49 এ সেনেটর হবার জন্য চেষ্টা এবং সেখানটাতে হার হয়ে গেল। and was elected president of the United States at the age of 52। এবং ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার ইলেক্টেড প্রেসিডেন্ট হলেন 52 বছর বয়সে। কে সেই ভদ্রলোক? অ্যাব্রাহাম লিঙ্কন। এবার বলুন ফেলিওর না সাকসেস স্টোরিটা জীবনের? এই যে এখানে বলা রয়েছে এভরি সাকসেস স্টোরি ইজ অলসো আ স্টোরি অফ গ্রেট ফেলিয়ার। লেগে থাকার ক্ষমতা, তিনি লেগেছিলেন এবং আলটিমেটলি 52 বছর বয়সে গিয়ে তিনি ইউএসএ প্রেসিডেন্ট হলেন। আব্রাহাম লিঙ্কন বিখ্যাত একজন মানুষ, আমরা জানি। তাহলে এই হেডিংটাও কিন্তু আমাদের অথর প্রমাণ করে দিলেন যে এভরি সাকসেস স্টোরি ইজ অলসো আ স্টোরি অফ গ্রেট ফেলিয়ার। অর্থাৎ বাউন্স ব্যাক করার ক্ষমতা যার যত বেশি, সাকসেস তার তত বেশি। ধীরুভাই আম্বানি, আজকের যে জেনারেশন ধীরুভাই আম্বানির ছেলেরা যেটা রয়েছে, সেটা একটা মারাত্মক একটা লেভেলে রয়েছে, হাই ইয়েতে। কিন্তু ধীরুভাই আম্বানি যেটা তৈরি করেছিলেন, তিনি কিন্তু একদম মাটি থেকে উঠে আসা একজন মানুষ, একদম আমাদের মতন একদম সাধারণ মধ্যবিত্ত একটা মানুষ। তিনি কিন্তু এই সাম্রাজ্যটা তৈরি করেছেন, ওই রিলায়েন্সের যে সাম্রাজ্যটা। আলটিমেটলি তার দুই ছেলে এখন সেটা সামলাচ্ছেন এবং যথেষ্ট সঠিকভাবেই সামলাচ্ছেন, এবং আমরা সেটা দেখতেও পাচ্ছি। তাদের নাম কোথায় কোথায় আসছে না আসছে, পৃথিবীর কোন লিস্টে আসছে আমরা জানি। তো ঠিক আছে সেটা, কিন্তু তৈরি করেছেন কে? যে মানুষটা, তার ক্ষেত্রেও যখন দেখতে পাওয়া যায় যে তিনি কতখানি অবস্ট্রাকলকে ওই বাউন্স ব্যাক করেছেন বারবার। তো সেটা গেল আম্বানির ক্ষেত্রে। এরপরেও আর একটা সুন্দর জিনিস রয়েছে, সেটা হচ্ছে সাকসেসফুল পিপল ডোন্ট ডু গ্রেট থিংস, দে অনলি ডু স্মল থিংস ইন আ গ্রেট ওয়ে। ছোট ছোট স্মল থিংস ইন আ গ্রেট ওয়ে, এটা কিন্তু খুব সুন্দর একটা এক্সাম্পল রয়েছেন। বলছে অ্যাজ আ ইয়াং কার্টুনিস্ট ওয়াল্ট ডিজনি ফেসড মেনি রিজেকশনস ফ্রম নিউজ পেপার এডিটার্স। ওয়াল্ট ডিজনি, আমরা কি ওই যে ডিজনি যে কার্টুন মিকি মাউস, বিখ্যাত, সারা পৃথিবী বিখ্যাত, কিন্তু তাকে ইয়াং কার্টুনিস্ট যখন তিনি, ওয়াল্ট ডিজনি কিন্তু রিজেকশন ফেস করেছিলেন নিউজ পেপার এডিটরদের কাছ থেকে। হু সেড হি হ্যাড নো ট্যালেন্ট। তারা বলেছিল
দেখো বাবা তোমার কোনো ট্যালেন্ট সেরকম নেই, আমরা তোমাকে সুযোগ দিতে পারবো না। One day a minister at a church hired him to draw some cartoons. চার্চে একজন ধর্মপ্রচারক আর কি, তিনি তাকে ডেকেছিলেন ওয়াল্ট ডিজনিকে, যে তুমি আমায় কিছু কার্টুন এঁকে দেবে। তখন তিনি রাজি হয়ে সেখানে গেলেন। এইবারে ওয়াল্ট ডিজনি যেখানটাতে আঁকাআঁকি করতেন সেই জায়গাটাতে ডিজনি ওয়াজ ওয়ার্কিং আউট অফ আ স্মল মাউস ইনফেস্টেড শেড নিয়ার দ্য চার্চ। চার্চের কাছে একটা শেড ছিল, সেইখানটাতে তাকে কাজ করতে দেওয়া হয়েছিল। সেখানে প্রচুর ইঁদুর, মানে উনি যে আঁকাআঁকি গুলো করতেন আর কি, উনি দেখতে পেতেন প্রচুর ছোটখাটো ইঁদুর, অনেক ইঁদুর, তো ছোট্ট ছোট্ট ইঁদুর গুলো দৌড়াদৌড়ি করছে। উনি দেখতে পেতেন এখান দিয়ে ঢুকছে, ওখান দিয়ে করছে, এইভাবে টুকি মারছে, এই সবগুলো সব দেখতে পেতেন। আফটার সিইং আ স্মল মাউস, একটা ছোট্ট মাউসকে দেখে ওনার মানে ভেতরে ভেতরে হচ্ছে আর কি, সত্যি সত্যি ছোট ছোট ইঁদুর গুলো কোয়াইট ইন্টারেস্টিং দেখবেন, মানে সাংঘাতিক ঝিকঝিকে চোখ, বুদ্ধিদীপ্ত চোখ, যদি কোনো সময় টুক করে পালিয়ে গেল বা যেরকম ভাবে, অসাধারণ একটা মানে ব্যাপার। কিন্তু আমি লক্ষ্য করে দেখেছি, তো উনিও লক্ষ্য করে দেখছেন, আঁকছেন, তো তারপর আবার ওনার চোখ তো আর আমাদের মতো নয়, তিনি দেখছেন, ইন্টারেস্টিং মনে হয়েছে। এইবার হি ওয়াজ ইন্সপায়ার্ড, ওই ছোট্ট ইঁদুরটাকে দেখে ওয়াল্ট ডিজনি ইন্সপায়ার্ড হলেন। দ্যাট ওয়াজ দ্য স্টার্ট অফ মিকি মাউস। সেইভাবেই মিকি মাউসের শুরুটা হয়েছিল, ওই ছোট্ট ইঁদুরটাকে দেখেই কিন্তু তিনি কার্টুনটা ড্র করেছিলেন। তারপরটা তো হিস্ট্রি, সবাই জানে। সুতরাং successful people don't do great things, they only do small things in a great way. Again এখানে উইনিং এজের কথা আসছে, দ্যাট ইজ আ উইনিং এজ। চোখের দৃষ্টি, কোনটা কোনটা অপরচুনিটি ধরবার ক্ষমতা, বোঝার ক্ষমতা, কাজে লাগিয়ে ফেলার ক্ষমতা, দ্যাট ইজ দ্য উইনিং এজ। এখানে দেখলাম আমরা, অর্থাৎ আমরা কি বলছি, এভরি সাকসেস স্টোরি ইজ অলসো আ স্টোরি অফ গ্রেট ফেলিওর। দেখলাম আমরা অ্যাব্রাহাম লিঙ্কনের জীবন দেখলাম। আবার এই ইয়াং কার্টুনিস্ট হিসেবে তিনি যে রিজেক্টেড হলেন নিউজ পেপার এডিটরদের কাছ থেকে, এটাও তো ফেলিওর ফ্যাক্টর। তো দেখুন পরবর্তীকালে তিনি কিন্তু ঠিক বিখ্যাত হয়ে গেলেন, ওই ফেলিওরকে সাকসেসে পরিণত, হার্ডেল গুলোকে তিনি বাউন্স ব্যাক করেছেন, বসে পড়েননি আমার দ্বারা হবে না বলে। আচ্ছা, এরপরে বলছেন আর একটা হচ্ছে, এরপরে আমাদের কি বলে আমাদের এডিসন, থমাস আলভা এডিসন, সেখানেও তাকে যখন তিনি খুব ছোট, ওয়ান ডে a partially deaf 4-year-old kid came home with a note in his pocket from his teacher. একটা 4 বছরের বাচ্চা, সে বাড়ি আসছে, স্কুল থেকে বাড়ি এসছে, একটা নোট দেয়া রয়েছে তার পকেটে। পকেটে নোট কি দেয়া রয়েছে, ইয়োর টিমোথি ইজ টু স্টুপিড টু লার্ন। টিচার লিখেছেন একটা চিরকুটে, যে ইয়োর টিমোথি, তার মাদারকে লিখেছেন, ইয়োর টিমোথি ইজ টু স্টুপিড টু লার্ন, গেট হিম আউট অফ দ্য স্কুল, লেখা রয়েছে, টিমোথির পকেটে দিয়ে দেওয়া হয়েছে। এবার his mother read the note and answered, my Timothy is not stupid to learn, I will teach him myself. বেশ, another and that Timothy grew up to be the great Thomas Edison. তার মানে সেই ফেলিওরের কাহিনী এবং সাকসেসের কাহিনী। এভরি সাকসেস স্টোরি ইজ অলসো আ স্টোরি অফ গ্রেট ফেলিওর। বেশ, এরপরে যেখানটাতে আসছি সেটা হচ্ছে দ্য গ্রেটেস্ট গিফট। গ্রেটেস্ট গিফট ব্যাপারটা ঠিক আছে, এখানটাতে কি বলা হয়েছে একবার দেখে নিন। বলছেন এই যে গ্রেট ফেলিয়ারের যে কথাগুলো আমরা বলছিলাম এখন, সেখানে অথর কিছু জিনিস অ্যাড করেছেন। বলছেন সেটব্যাকস আর ইনএভিটেবল ইন লাইফ, অর্থাৎ এই যে কোনো খারাপ সময় জীবনে আসবে না এটা হতেই পারে না, আসে আমাদের জীবনে। and setback can act as a driving force and also teach us humility. এই যে সেটব্যাক গুলো আমাদের জীবনে আসে, সেই জন্য আমরা নম্র হতে শিখি, সঠিকভাবে ব্যবহার করতে শিখি, অ্যারোগেন্ট হই না আমরা। ওই সেটব্যাক গুলো আমাদের শিক্ষা দিয়ে যায় যে অ্যারোগেন্ট হয়েও না, তোমার কাজ হবে না, কিছু কেউ তোমার কথা শুনবে না। তো
তো in grief you will find courage and faith to overcome the setback. তুমি যখন মানে মনোকষ্টে রয়েছো যে হচ্ছে না, তুমি ঠিক একটা রাস্তা খুঁজে পাবে যে এই থেকে কি করে বেরোনো যায়। তুমি তখন খুঁজে বেড়াচ্ছ যে কোন রাস্তায় আমি বেরোতে পারি এর থেকে, এই সেটব্যাকটা থেকে। তুমি ঠিক রাস্তা খুঁজে বেড়াবে এবং আমরা জানি যে যখন আমাদের এই রাস্তা আমরা খুঁজি ল অফ অ্যাট্রাকশন দিয়ে আমরা সেখানে পৌঁছে যাই, সেই রাস্তাটা ঠিক আমাদের সামনে আসে। সেই জিনিসটা হয় উই নিড টু লার্ন টু বিকাম ভিক্টর নট ভিকটিম। খুব সত্যি কথা, সেটব্যাক আসবে যাবে, আবার আসবে যাবে, কিন্তু আমরা যেন জয়ী হই, ভিকটিম না হয়ে যাই। অর্থাৎ দূর আমার দ্বারা হবে না এই যেন না হয়। সুতরাং ফিয়ার অ্যান্ড ডাউট শর্ট সার্কিট দ্য মাইন্ড। এই যে আমাদের ভয় তৈরি হয়ে যায় আমার দ্বারা হবে না, এই যে সন্দেহ তৈরি হয় আমি কি পারবো, তাহলে বাবা করবো না, কে কি বলবে, এই ফিয়ার আর ডাউট আমাদের মাথায় শর্ট সার্কিট তৈরি করে দেয়, মানে আমাদের সম্পূর্ণ ধ্বংস করে দেয় আর কি। সুতরাং সেটাতে যেন আমরা না যাই, আমরা যেন মনে রাখি যে ফেলিয়ার, সমস্ত সাকসেসফুল মানুষের জীবনেই ফেলিওর যথেষ্ট এসছে এবং তারা সেটাকে ওভারকাম করেই সাকসেসে পৌঁছে। এরপর বলছেন গ্রেটেস্ট গিফট। ম্যান of all creatures is physically the most ill-equipped in the world. একদম ঠিক, মানুষ হচ্ছে সব থেকে ইল ইকুইপড। না তার নখ দিয়ে সে কিছু করতে পারে, না সে কামড়ে দিতে পারে, দাঁত নখ ইত্যাদি অ্যানিমালদের এক একটা এক এক রকমের ইকুইপমেন্ট দিয়েছেন আমাদের ভগবান, দিয়েছেন ঈশ্বর দিয়েছেন। হি ক্যানট ফ্লাই লাইক আ বার্ড, পাখির মতন ফুরুত করে উড়ে পালিয়ে যেতে পারবো না এনিমির কাছ থেকে। ক্যান বি কিলড বাই আ টাইনি ইনসেক্ট, একটা ছোট্ট পোকাও কামড়ে যদি দেয়, যেমন কতগুলো মাকড়সা আছে, বিছে আছে, সেগুলো তো আমাদের শরীরের তুলনায় অনেকই ছোট, কিন্তু কামড়ে দিলে আবার মরেও যাই আমরা। এমন সাংঘাতিক বিষ রয়েছে তাদের, একটা ছোট্ট পোকা সে কামড়ে দিল মরে গেলাম, এরকমও হয়। তাদের হাত থেকেও বাঁচার ক্ষমতা আমাদের মানে মানে এটা হতে পারে আর কি। আমাদের নিজেদের শরীরে তাকে রেজিস্ট করার মতন বিষাক্ত ফ্যাক্টর নেই। ক্যানট আউটটার্ন লেপার্ড, একটা লেপার যখন ছুটছে কোনো কিছুকে আমাদের ধরবার জন্য যদি ছোটে, তো তাকে কিচ্ছু করার নেই, ধরতেই পারে, আমাদের ক্ষমতাই নেই তাকে কিছু করবার। আবার ক্যানট সুইম লাইক অ্যান অ্যালিগেটর, কুমিরের মতন আমরা সাঁতারও কাটতে পারি না। ক্যানট ক্লাইম্ব দ্য ট্রি লাইক আ মাংকির মতো ক্লাইম্ব করতে পারি না। ডাজন্ট হ্যাভ দ্য আই অফ অ্যান ইগল যেমন ওই সেই উঁচু থেকে একদম নিচে জমিতে কি রয়েছে সে দেখতে পায়, কত হাজার ফিট উঁচু থেকে দেখতে পায়, তো সেটাও নেই। কিন্তু এই যে ক্লজ অ্যান্ড টিথ যেগুলো রয়েছে আমাদের অ্যানিমালস গুলো, তা সেরকম কিচ্ছু মানুষের নেই। অর্থাৎ একদমই ইল ইকুইপড, কোন রকমের ইকুইপমেন্ট তিনি আমাদের ফিজিক্যালি দেন, ঈশ্বর ফিজিক্যালি দেন, হেল্পলেস সেই ক্ষেত্রে। বাট নেচার ইজ রিজনেবল অ্যান্ড কাইন্ড, কিন্তু নেচার কিন্তু কখনোই কিন্তু অন্যরকম, মানে প্রত্যেকের প্রতি সে রিজনেবল। হরিণকে দৌড়ানোর ক্ষমতা দিয়েছেন, লেপার্ডকে তার সব দাঁত নখ আবার দৌড়ানোর ক্ষমতা সব দিয়েছেন, এরকম প্রত্যেকটা অ্যানিমেলকে কিছু না কিছু দেয়া রয়েছে। মানুষকে ফিজিক্যালি না দিলেও তাকে যে জিনিসটা দিয়েছেন সেটা হচ্ছে সব থেকে বড় গিফট। নেচারের সব থেকে বড় গিফট টু দ্য ম্যান ইজ এবিলিটি টু থিঙ্ক, চিন্তা ভাবনা করার ক্ষমতা। and he can create his own environment. মানুষ কিন্তু তার নিজের এনভায়রনমেন্ট তৈরি করে নিতে জানে। সে যেখানটায় বসবাস করবে সেই জায়গাটায় বনাঞ্চল কেটে সে বসতি তৈরি করে নিতে জানে, সেখানে সে অ্যাডাপ্ট করে নিতে জানে। প্রচন্ড রকমের কোনো রিজন, কোনো পাহাড়ি রিজন হোক বা কোনো মরুভূমি হোক, ঠিক সে তার অ্যাডাপ্ট করে নিতে জানে, সেইখানে সেই করে নিতে পারে, কি বলে নিজের মতন একটা জায়গা বাসস্থানকে করে নিতে জানে। কিভাবে সে বাঁচবে সে তালিকা সে জানে, কারণ সে ভাবতে জানে, চিন্তা করতে জানে, নিজের এনভায়রনমেন্ট সে নিজে তৈরি করে নিতে জানে।
আর এখন তো বিজ্ঞানের উন্নতির সাহায্যে বিজ্ঞানের সাহায্যে বিভিন্ন জায়গাতে নিজেদের পুরো এলাকাই মরুভূমিতেও সবুজ করে ফেলছে মানুষ, এরকম হতে পারে, করে ফেলছে। আবার কোনো কোনো জায়গায় বিশাল বনাঞ্চল রয়েছে, কেটে সেই জায়গাটাকে এমন করে ফেলছে যে পুরো গ্লোবাল ওয়ার্মিং হয়ে যাচ্ছে। সবই করতে পারে মানুষ তার থট প্রসেসের দ্বারা। যাই হোক, কিন্তু আহ অন্য অ্যানিমেলরা কি তাহলে সেটা পারে না? না পারে না। তারা কি করে? তারা যে এনভায়রনমেন্টে তাদের বাঁচার কথা, সেই এনভায়রনমেন্টটা যদি সে না পায় তাহলে সে বাঁচবে না, কারণ সেই ইকোসিস্টেমটাই তার লাগবে। যেমন আমাদের এখানে চিতাবাঘদের আনা হয়েছে বাইরে থেকে, এনে এখানে কুনো ন্যাশনাল পার্কে, কুনো বলে যে ন্যাশনাল পার্ক, সেখানটাতে ছাড়া হয়েছে। তাতে কিন্তু বেশ কয়েকটা চিতার প্রচন্ড অসুবিধে হয়েছে, তারা মারাও গেছে। তারপরে হয়তো বাকিরা এখনো পর্যন্ত রয়েছে, অত ভালোভাবে আছে কি ইয়ে আছে সেটা এখনো পর্যন্ত ইয়ে মানে চেষ্টা করা হচ্ছে তাদের সেখানে বাঁচানো, কিন্তু ওটা ওদের হ্যাবিটেট না। অর্থাৎ কিনা ওই পার্টিকুলার ওই রকম রিজন, ওই রকম গাছপালা, ওই রকম ইত্যাদি ইত্যাদি, ওইখানে ওরা ভালোভাবে বাঁচবে না। ঠিক প্রত্যেকটা প্রাণীর ক্ষেত্রে কিন্তু এটা ওই ইকোসিস্টেমটাই, তার নিজের ইকোসিস্টেমটাই। খুব কম প্রাণী আছে যে অন্যান্য জায়গাতেও সে খাপ খাইয়ে নিতে পারে। যেরকম কিছু পাখি পক্ষীর মধ্যে আছে, আগে তারা হয়তো গাছে গাছে টাছেই থাকতো, এখন হয়তো বাড়ির কার্নিশ টার্নিশেও থাকে, সেটা হয়তো ওইটুকুই তারা পারে, তার থেকে বেশি কিন্তু তারা হবে না। আর ওখানেই আলটিমেটলি তারা থাকবে না, এক্সটিংক্ট হয়ে যাবে। অর্থাৎ প্রাণীরা তাদের এনভায়রনমেন্ট কে তৈরি করে নিতে পারে না, এনভায়রনমেন্টের সঙ্গে তারা অ্যাডাপ্ট করে। যে এনভায়রনমেন্টে তাদের থাকার কথা সেইখান অনুসারেই তাদের সেই অ্যাডাপ্টেশনটা হয়। অর্থাৎ ভগবান তাদের যা নির্দিষ্ট করে দিয়েছেন, ঈশ্বর যা নির্দিষ্ট করে দিয়েছেন, সেইটার মতোই তাদের চলতে হয়। মানুষ কিন্তু তা না, মানুষকে তিনি থিঙ্কিং দিয়েছেন, থিঙ্ক প্রসেস দিয়েছেন। চিন্তা করো, করে বিচার করো, বিচার করে তুমি যা করবার করো। ফিজিক্যালি তোমায় দিলাম না, কিন্তু মেন্টালি তুমি সমস্ত কিছুর ওপর রাজ করবে। বুদ্ধির্যস্য বলবযস্য করে দিয়েছেন ঈশ্বর। অর্থাৎ কিনা দ্য গ্রেটেস্ট গিফট মানুষকে তিনি দিয়েছেন, সেটার সদ্ব্যবহার আমাদের করা উচিত। অথর সেটাই বলছেন আমাদের। আচ্ছা, এরপরে যেটা আছে, লাইফ ইজ ফুল অফ চয়েসেস এন্ড কম্প্রোমাইজেস। এটা কিরকম কথা হলো? এইমাত্র বলা হলো যে লাইফ ইজ ফুল অফ চয়েস, তোমার অনেক চয়েস আছে, আবার তুমি বলছো কম্প্রোমাইজ করতে হবে। দুটোই কিন্তু অপোজিট হয়ে গেল, চয়েস আর কম্প্রোমাইজ একই সঙ্গে আছে। এখানে কিন্তু সেইটাই কিন্তু তিনি প্রমাণ করে দিয়েছেন যে চয়েসও আছে আবার কম্প্রোমাইজও আছে, দুটোই আছে। দেয়ার ইজ আ কন্ট্রাডিকশন হিয়ার। ইফ লাইফ ইজ ফুল অফ চয়েসেস, then where is the question of compromises? তাহলে কম্প্রোমাইজ করার প্রশ্ন উঠছে কেন? রিমেম্বার, ইভেন আ কম্প্রোমাইজ ইজ আ চয়েস। ইয়েস, তুমি কম্প্রোমাইজ যে করছো সেটাও তোমার চয়েস। সেটা তিনি পরবর্তীকালে এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিয়েছেন। বলছেন, হাউ ইজ লাইফ ফুল অফ চয়েসেস? সুন্দর বলেছেন এখানটাতে চয়েস গুলো। when we eat too much, যখন খুব বেশি রকম খাই, খেতে থাকি বা খেয়ে ফেলি, we make a choice to be overweight। স্বাভাবিক, অনেক খাচ্ছি, ওভারওয়েট তো হবই। তাহলে কি চয়েস করলাম? we make a choice to be overweight। আমি চয়েস করলাম আমি ওভারওয়েট হব, এই চয়েসটা আমিই করলাম, কারণ আমি খেয়ে চলেছি, জানি যে ওভারওয়েট হব, তাও চয়েস করলাম। তার মানে when we drink too much, we make a choice to have a headache the next day। যখন প্রচুর কেউ ড্রিঙ্ক করে, পরবর্তী দিন তার হেডেক তৈরি হয়, মানে ঘুম থেকে ওঠার পর। if you drink and drive, you make a choice to risk being killed or killing someone in an accident। তুমি যখন ড্রিঙ্ক করে গাড়ি চালানো তাকে চয়েস করলে, তখন হয় তুমি কাউকে মারতে পারো, আবার নিজেও মরে যেতে পারো অ্যাক্সিডেন্টে। এটা তুমি চয়েস করলে কিন্তু, কারণ তুমি ড্রিঙ্ক করে গাড়ি চালানোটাকে চয়েস করেছো। দ্যাট ইজ চয়েস। তাহলে লাইফে ফুল চয়েস, ফুল অফ চয়েস, সত্যি কথাই আমাদের সামনে রয়েছে। when we ill treated people, যখন আমরা কারোর সঙ্গে ভীষণ খারাপ ব্যবহার করি, we make a choice to be ill treated in return। স্বাভাবিকভাবে আমি কি চয়েস করলাম? একদম নিউটনের থার্ড ল, যা করব সেটারই রিটার্ন আসবে, একদম ইকুয়াল রিয়াকশন আসবে। সুতরাং আমি যখন মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করছি,
মানুষও আমার সঙ্গে মোটেই ভালো ব্যবহার করবে না, খারাপ ব্যবহারই করবে। সুতরাং ইল ট্রিট করবে, তাহলে ওটাও চয়েস। ইল ট্রিট যে করছি আমি, we when we don't care about other people, we make a choice not to be cared for by other people. যখন আমি অন্য কাউকে কেয়ার করছি না, অন্য কোনো কেয়ার দিচ্ছি না বা করছি না, তাহলে আমি কি চয়েস করলাম যে আমাকেও কেউ কেয়ার করবে না, আমারও কেউ কেয়ার নেবে না, এটাই হলো। অর্থাৎ ফুল অফ চয়েস রয়েছে। আবার বলছেন choices have consequences। কিরকম? we are free to make our choice, but after we have chosen, the choice controls us। একদম ঠিক বলছে, প্রথমে তো চয়েস করলাম, খেতে আমি ভালোবাসি, আমি খেতে থাকলাম, দ্যাট ইজ মাই চয়েস, আমি চয়েস করলাম। এরপর আর আমি নিজেকে কন্ট্রোল করতে পারছি না। এরকম বুড়ি বুড়ি চারিপাশে দেখতে পাই আমরা, আমাদের নিজেদেরই পরিবারের মধ্যে দেখতে পাই আমরা চারিপাশে, যে যারা খেতে ভালোবাসেন তারা কিছুতেই নিজেকে কন্ট্রোল করতে পারছেন না। তখন কে কন্ট্রোল করছে? না, চয়েস তোমাকে কন্ট্রোল করছে। অর্থাৎ চয়েস হ্যাভ কনসিকুয়েন্স। ঠিক আছে, দ্য চয়েস কন্ট্রোলস আস। তখন উই হ্যাভ ইকুয়াল অপরচুনিটি টু বি আনইকুয়াল। অর্থাৎ কিনা আমাদের অপরচুনিটি রয়েছে, তুমি চয়েস করতে পারো, যা খুশি তুমি চয়েস করতে পারো, ভালো বা মন্দ। বেশ, এরপর যেটা বলছেন, এবার বলছেন কম্প্রোমাইজের কথায় আসছি। এই এখানে বলা হলো যে চয়েস, সত্যি সত্যি আমরা দেখলাম আমাদের কাছে ওপেন রয়েছে, পুরো চয়েস তোমার কাছে ওপেন রয়েছে, তুমি যা চয়েস করবে জীবনে সেটাই তোমার প্রাপ্য হবে। ফাইন। এইবারে দেখা যাচ্ছে যে কম্প্রোমাইজ আমায় কোথায় করতে হচ্ছে। কম্প্রোমাইজ হচ্ছে লাইফ ইজ নট জাস্ট পার্টি অ্যান্ড প্লেজার। ফুলের ওপর বেছানো রাস্তা দিয়ে হাঁটা নয় লাইফ। লাইফে সবকিছুই থাকবে, পায়েও ফুটবে, কাটাও ফুটবে, আবার আবার সেটাকে বার করে আবার পথ চলতেও হবে, ইত্যাদি চলবে। সুতরাং সামটাইমস এভরিথিং টার্নস আপসাইড ডাউন। কোনো কোনো সময়, খারাপ সময় যখন আসে, সবই উল্টো মনে হয়। আবার দেখা যাচ্ছে যে কোনো সময় আবার ভালো সময় আসছে, সবই চলতে থাকে। সুতরাং দেখা যাচ্ছে যে ধরুন একটা ক্লিয়ার একটা দিন আর কি, and there are hundreds of boats sailing in the different direction in a lake। একটা সুন্দর লেক, সেখানে ভীষণ সুন্দর হাওয়া চলছে এবং প্রচুর বোট, প্রচুর নৌকা সেই লেকটাতে চলছে, মানে সেল করছে, চলছে। এবারে দেখা যাচ্ছে যে হাওয়া যে ডিরেকশনে বইছে, সব নৌকাই কি সেই দিকেই চলছে? না, সব নৌকা সেই দিকে চলছে, কিছু কিছু নৌকা উল্টো দিকেও চলছে। তার মানে কি, আমি কি হাওয়ার গতিটা উল্টো দিকে করে দিলাম? আমার পক্ষে কি সেটা সম্ভব চয়েস করা? যে না, আমি বলছি হাওয়া তুমি অন্যদিকে ঘুরে যাও, অন্য দিক দিয়ে বও, যাতে আমার সুবিধে হয়। সেটা তো হতে পারে না। যে হাওয়ার যে গতিপথটা, তার যে মুখটা, সে সেই অভিমুখেই বয়ে চলেছে। কিন্তু আমার চয়েস রয়েছে যে আমি আমার সেলটা কোন দিকে করব, পালটা কোন দিকে খাটাবো, কোন দিকে আমি যাব, কিভাবে যাব, সেই চয়েসটা আমার কাছে রয়েছে। অর্থাৎ যে যে বলছে the same is true in our lives, we cannot choose the direction of the wind। আমরা উইন্ডের ডিরেকশনকে পরিবর্তন করতে পারি না, but we can choose how we set the sail। কি করে পালটা কোন দিকে টাঙাবো, কিভাবে টাঙাবো, দিয়ে আমি সেল করব, সেইটা ঠিক করতে পারি। কিন্তু এই ডিরেকশন, উইন্ডের ডিরেকশন আমরা চেঞ্জ করতে পারি না। দ্যাট ইজ কম্প্রোমাইজেশন ইন লাইফ। এই ব্যাপারটাই হচ্ছে কম্প্রোমাইজ করা। and we can choose our attitude even though we cannot always choose our circumstances। আমাদের পারিপার্শ্বিক ব্যাপারটা আমরা চয়েস করতে পারি না, এগেইন হোল ওয়ার্ল্ডকে আমরা পাল্টাতে পারি না, সেই জায়গায় পৌঁছচ্ছি। কিন্তু আমি আমার অ্যাটিটিউডকে সে অ্যাকর্ডিংলি ঠিক করে নিতে পারি, চলবার উপযুক্ত করে নিতে পারি। এটাই হচ্ছে কম্প্রোমাইজ করা। অর্থাৎ আমরা এগেইন দেখলাম যে অথর একদম ঠিক কথা বলেছেন যে লাইফ ইজ ফুল অফ চয়েসেস। আবার কম্প্রোমাইজও করতে হয়, চয়েস করেও চলতে হয়। ভগবান আমাদের কি দিয়েছেন? গ্রেটেস্ট গিফট দিয়েছেন। কি? থিঙ্কিং। তোমাকে চিন্তা করার ক্ষমতা দিয়েছেন, এবং সেই চিন্তা করার ক্ষমতাটা এত দূর পর্যন্ত দিয়েছেন যে তুমি তোমার নিজের এনভায়রনমেন্টকে
ক্রিয়েট করে নিতে পারো যে তুমি সেখানে থাকতে পারবে, বেঁচে থাকতে পারবে। শুধু তাই নয়, তুমি এতটাই এগিয়ে যেতে পারো যে স্পিরিচুয়ালি যে তুমি ঈশ্বরের কাজ পর্যন্ত পৌঁছে যেতে পারো। তোমাকে সেই ক্ষমতা দেয়া আছে, অন্য কোনো অ্যানিমেলকে সেই ক্ষমতা দেওয়া নেই। একমাত্র মানুষকে সেই ক্ষমতা দেওয়া হয়েছে যে তুমি ঈশ্বরের কাছে পৌঁছতে পারো, নিজে তার সঙ্গে কানেক্ট করতে পারো। তো আজকে আমরা এই পর্যন্তই রাখছি, বেজে গেল, অনেকটাই এগিয়ে গিয়েছি। তাহলে আমরা আজকে কি দেখলাম, যে আমাদের জীবনে চয়েসও আছে, আবার কম্প্রোমাইজও আছে, কিন্তু ঈশ্বর আমাদের গ্রেটেস্ট গিফট দিয়েছেন আমাদের থিঙ্কিং প্রসেস, এবং সাকসেস সম্পর্কে আমরা জানলাম যে কিভাবে আমরা মেজার করতে পারি। আর প্রত্যেক সাকসেসফুল মানুষের জীবনেই ফেলিওর ছিল, আছে এবং থাকবে, সেটাকে ওভারকাম করেই আমাদের সাকসেসে পৌঁছতে হয়, সাকসেস পেতে। থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে এখানেই শেষ করলাম। সবাইকে ধন্যবাদ, মিস্টার মোদককে অনেক অনেক ধন্যবাদ, এবং আমাদের প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, ট্রেনার, মোটিভেটর, আমাদের শ্রোতা বন্ধু সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ।